ইজিপি টেন্ডার সলিউশন পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা অলরেডি আমার প্রথম পার্টে কিভাবে এপিপি তৈরি করতে হয় সেই প্রক্রিয়াটা দেখেছেন। এখন আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে টেন্ডার নোটিশ তৈরি করতে হয়, কিভাবে ডকুমেন্ট রেডি করতে হয়, টেন্ডারের ডকুমেন্ট রেডি করতে হয়, কিভাবে সিএসভি ফাইল আপলোড করতে হয় বা কিভাবে বিকিউটা আপলোড করতে হয়, কিভাবে ইভালুয়েশন কমিটি তৈরি করতে হয়, কিভাবে ওপেনিং কমিটি তৈরি করতে হয়। এই টোটাল প্রক্রিয়াটা আমরা আজকে আমাদের টোটাল ভিডিওর ভিতরে দেখব। তো চলুন শুরু করি আমাদের নতুন ভিডিও। তো এটার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে পির আইডি আছে সেই পির আইডিতে আমরা লগ ইন করবো। পির আইডিতে আমরা লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমরা ইতিপূর্বে দেখিয়েছি কিভাবে টেন্ডারে এপিপি অনুমোদন করাতে হয়। আজকে আমরা দেখব কিভাবে একটা টেন্ডার রেডি করতে হয় এবং টেন্ডারটা লাইভে দিতে হয়। সেই টোটাল প্রক্রিয়াটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন এই বলে আশা রাখি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাকারিয়া। আর স্ক্রিনে হচ্ছে আমার ইনফরমেশন, টোটাল ইনফরমেশন দেওয়া আছে। যদি আপনাদের কোনো ব্যাপারে দরকার হয় তাহলে আপনারা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা গত পার্টে যেটা দেখছি সেটা হচ্ছে কিভাবে এপিপি অনুমোদন করাতে হয় সেই প্রক্রিয়াটা আমরা দেখছি। আজকে আমরা দেখব যে সেই এপিপি অনুমোদন হওয়ার পরে সেখান থেকে কিভাবে টেন্ডার আইডি নাম্বারটা প্রথমে পড়ে, সেই আমরা ওই পর্যায়ে রাখছিলাম। আপনাদেরকে আবার সেকেন্ড পার্টে আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। তো এটা দেখেন, এই পর্যন্ত আমরা আমাদের প্রিভিয়াস পার্টে রাখছিলাম। এখন দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট টেন্ডার অবলিক প্রপোজাল। এই পার্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার টেন্ডার আইডি নাম্বারটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। আপনার টেন্ডার আইডি নাম্বারটা অলরেডি টেন্ডার আইডি নাম্বারটা পড়ে গেছে। এখন আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার টেন্ডার আইডি নাম্বারটা কত। সেটা আপনি কিভাবে পাবেন? টেন্ডার মাই টেন্ডারে যে আপনি দেখতে পারবেন, অথবা একটু পরেও আপনি যদি টোটাল নোটিশের টেন্ডার ইনফরমেশনটা যদি ফিল আপ করেন তারপর আপনি দেখতে পারবেন আপনার টেন্ডার আইডি নাম্বারটা কত। যাই হোক, আমরা নোটিশটাকে ফিল আপ করি তারপরে যা দেখি। অথবা আপনি যদি টেন্ডার মাই টেন্ডারে যদি যান, টেন্ডার মাই টেন্ডারে গেলেও আন্ডার প্রিপারেশনে দেখতে পারবেন। আন্ডার প্রিপারেশনে প্রথম যে টেন্ডারটা থাকবে সেটাই হচ্ছে আপনার টেন্ডার আইডি। এটাই হচ্ছে আপনার দেখেন 56,525, এটা হচ্ছে আপনার টেন্ডার আইডি নাম্বারটা। এই টেন্ডারটা আমরা তখন কাজ করতেছি। এখন আপনি ধরেন ওই পর্যন্ত যে ক্রিয়েট টেন্ডার অবলিক আইডি ক্রিয়েট টেন্ডার অবলিক প্রপোজাল ওই পর্যন্ত ক্লিক করে আপনি আপনার ধরেন আপনার ল্যাপটপ বন্ধ, আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেল বা কারেন্ট চলে গেল, আপনার টেন্ডার আইডি নাম্বার কিন্তু অলরেডি পড়ে গেছে। এখন ধরেন আপনি কোনো কারণে ওই পর্যন্ত স্টপ করে রাখলেন, রাখার পরে এখন পরবর্তী কার্যক্রম আপনি এখান থেকে আসা শুরু করতে পারেন। টেন্ডার মাই টেন্ডারে ঢোকার পরে দেখেন এখানে পাঁচটা অপশন আছে, 5টা বা 6টা অপশন আছে। দেখেন 5টা অপশন। আমরা টেন্ডারটা পাবো হচ্ছে আন্ডার প্রিপারেশনে, কারণ যেহেতু আমরা টেন্ডারটা এখনো আমাদের রেডি করা হয় নাই, আমরা লাইভে দিই নাই, এই জন্য আমাদের এখনো টেন্ডারটা আন্ডার প্রিপারেশনে আছে। এখন আমি এটা কি করবো, এটা ড্যাশবোর্ডে ঢুকবো। ঢুকার পরে দেখেন আপনার এখানে 4টা অপশন আছে। এটা হচ্ছে কি নোটিশ, ডকুমেন্ট, ইভালুয়েশন, ওপেনিং। এই 4টা অপশনের কাজই আমরা আজকে করব। তো প্রথমে আছে আমাদের নোটিশ। নোটিশে দেখেন অনেকগুলো অপশন আছে। আমরা কিন্তু এখন যে টেন্ডারটা রেডি করতেছি সেটা হচ্ছে একটা এলটিএম টেন্ডার, লিমিটেড টেন্ডার মেথড, এলটিএম টেন্ডার মেথড আমরা রেডি করতেছি এখন। এখন দেখেন এটা প্রথমে আমরা নোটিশে এডিটে দিলাম। এডিটে দেওয়ার পরে যে অপশনটা আমরা ক্রিয়েট টেন্ডার অবলিক প্রপোজালে ক্লিক করার পরে যে অপশনটা পাইছি, এডিটে ক্লিক করার পরে ঠিক একই রকম ওই অপশনটা আমরা পাচ্ছি। তো এইখানে দেখেন আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা একটা টেন্ডার নোটিশ নিয়ে নিই। আমরা এইখানে দেখেন আমরা নিলাম হচ্ছে টেন্ডারের স্মারক নাম্বার, টেন্ডার রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বারটা হচ্ছে আপনি আপনার অফিসের একটা স্মারক নাম্বার দিয়ে দিবেন। যেমন আপনার অফিসের যেরকম স্মারক নাম্বার হয় ঠিক একই রকম একটা স্মারক নাম্বার দিয়ে দিবেন। এরকম একটা স্মারক নাম্বার দিয়ে দিলেন, আপনি আপনার অফিসের যে স্মারক নাম্বারটা হয় এরকম একটা স্মারক নাম্বার দিয়ে দিলেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে কাজের নাম, প্যাকেজ নাম্বার তো আমরা অলরেডি দিয়ে দিছি ইতিপূর্বে, কাজের নামও দিয়ে দিছি, ক্যাটাগরিটাও দিয়ে দিছি, এইগুলো তো অটোমেটিক ইতিপূর্বে আমরা দিছি। এখন আমরা যেটা করব, টেন্ডার প্রপোজাল পাবলিকেশন ডেট এন্ড টাইম, টেন্ডারটা কয় তারিখে জিবি লাইভে থাকবে। এখন আপনার এই হচ্ছে যে আমরা এপিপি তে যে একটা ডেট করছিলাম যে এত তারিখে আমাদের টেন্ডারটা লাইভে যাবে, ওই ধারণা মোতাবেক আমরা এখানে ডেটগুলো ফিক্সড করব। এখন দেখা গেল কোনো কারণে আপনার এপিপি অনুমোদন হয়ে আসতে একদিন দুই দিন মানে দেরি হয়েছে বা কম বেশি হয়েছে, সেক্ষেত্রে আপনি টেন্ডারটা রেডি করবেন। রেডি করে টেন্ডারটা যেহেতু একজন টেন্ডারটা রেডি করার পরে রিভিউয়ার আছে, চেক করবে
এই জন্য 1-2 দিন সময় আপনি হাতে রেখে টেন্ডারটা ওইভাবে ডেটটা দিবেন। তো আমরা যেহেতু এপিপি করার সময় আমরা 23 তারিখ দিছি, এখনো আমরা 23 তারিখে দিব, কারণ হচ্ছে যে আমরা টেন্ডারটা আজকে টোটালি যাই 1 ঘন্টা লাগুক, আমরা 1 ঘন্টার ভিতরে আমরা টোটাল টেন্ডার রেডি করব, যদি আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকেন। তো এটার জন্য এইখানে যে ডেটটা আছে, শিডিউল টেন্ডার প্রপোজাল পাবলিকেশন ডেট এন্ড টাইম, এইখানে যে ডেটটা আছে এই ডেটটা বসানোর আগে অবশ্যই আপনাকে টাইমটা ফিক্সড করতে হবে। এখানে যে টাইমটা আছে আমি যেটা দিলাম হচ্ছে, দেখেন আপনারা, আমরা দিলাম হচ্ছে 16টা, মানে হচ্ছে বিকাল 4টার সময় আমি দিলাম, 4:30, 23 তারিখ বিকাল 4:30টার সময় আমাদের টেন্ডারটা লাইভে থাকবে। আমি এটা 23 তারিখ দিলাম। এখন প্রি টেন্ডার মিটিং, এরপরে যেটা আছে যে প্রি টেন্ডার মিটিং প্রি টেন্ডার প্রপোজাল মিটিং স্টার্ট ডেট এন্ড টাইম, এখানে হচ্ছে যে আপনার যে টেন্ডারটা লাইভে যাচ্ছে সেই টেন্ডার নিয়ে একটা প্রি টেন্ডার মিটিং অবশ্যই ইজিবিতে বাধ্যতামূলক। এখন অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাই আমরা তো প্রি টেন্ডার মিটিং করি না, তাহলে এখানে ডেটটা কেন দিব? ইজিবিতে প্রি টেন্ডার মিটিংটা বাধ্যতামূলক, এটা আপনি 1 ঘন্টার জন্য হলেও আপনাকে দিতে হবে। তো এখন এই জন্য একটা নিয়ম আছে যে আপনার প্রি টেন্ডার মিটিংটা যেদিন আপনি টেন্ডার লাইভে যাব তার সর্বোচ্চ 1 দিন পর্যন্ত আপনি যাইতে পারেন, মানে বেশি যদি দেন ওই দিনও করতে পারেন, অথবা তারপরের দিন আপনাকে করতেই হবে বাধ্যতামূলক। তো এখন যেহেতু আমরা প্রি টেন্ডার মিটিংটা আমরা দিচ্ছি বৃহস্পতিবার 4:30টার সময়, যেহেতু আমাদের টেন্ডারটা লাইভে যাচ্ছে, শুক্রবার আমি দিতে পারবো না, শুক্রবার শনিবার বন্ধ, তাহলে আমাকে ওই দিনই 5:30 বা 6টার দিকে দিতে হবে। তার মানে হচ্ছে আমি যদি 4টার সময় 4:30 আমার টেন্ডার লাইভে যাচ্ছে, 5:30টায় আমি টেন্ডার প্রি টেন্ডার মিটিং দিয়ে দিচ্ছি, 5:30টার সময় আমার প্রি টেন্ডার মিটিংটা হবে। তারপর হচ্ছে টেন্ডার প্রপোজাল ক্লোজিং ডেট এন্ড টাইম, এই টেন্ডার যেটা আপনার লাইভে যাচ্ছে সেই টেন্ডারটা কয় দিন পর্যন্ত লাইভে থাকবে এবং কয় দিন পরে আপনার টেন্ডারটা ক্লোজিং হবে। এই জন্য আপনার যখন এপিপি যখন তৈরি করবেন তখন আপনারা অবশ্যই ওই যে পেজটা থাকে ওই পেজটা অবশ্যই প্রিন্ট করে রাখবেন। এখন আমরা দিছিলাম কত, 14 দিন, টেন্ডারটা লাইভে যাওয়ার 14 দিন পর্যন্ত টেন্ডারটা লাইভে থাকবে। এখন আপনার কথা হচ্ছে 14 দিন কোন দিন থেকে ধরবো? যেদিন আপনার টেন্ডারটা লাইভে যাবে ওই দিন বাদ দিবেন, এবং যেদিন আপনার 14 দিন হবে ওই দিনও বাদ দিবেন, বাদ দিয়ে 15 দিন এর মাথায় আপনাকে ডেটটা দিতে হবে। যেমন আমরা যদি 14 দিন যদি দেই, 23 তারিখ থেকে যদি আমরা 14 দিন হিসাব করি, 6 তারিখ মেবি যাচ্ছে, 6 তারিখ আমার 14 দিন হচ্ছে, তাহলে 7 তারিখ আমার 15 দিন, আমাকে মিনিমাম 9 তারিখ দিতে হবে, তাহলে আমি 9 তারিখ দিচ্ছি টেন্ডারটা। 9 তারিখে আমার টেন্ডারটা ক্লোজিং, 9 তারিখ কটার সময় আমার টেন্ডারটা ক্লোজিং হবে? আমি দিলাম আমার টেন্ডারটা 12:30টার সময় আমার টেন্ডারটা ক্লোজিং হবে, 9 তারিখ 12:30টার সময় আমার টেন্ডারটা ক্লোজিং হবে, আমি 9 তারিখ 12:30টায় দিয়ে দিলাম। এখন হচ্ছে টেন্ডার প্রপোজাল সিকিউরিটি সাবমিশন, টেন্ডারটা আমার কয় তারিখের সিকিউরিটি, মানে হচ্ছে পে অর্ডারটা আমার কন্ট্রাক্টররা ঢুকাবে, ওই ডেটটা আপনাকে এখানে বসাইতে হবে। সিকিউরিটি সাবমিশন আপনি তার একদিন আগেও দিতে পারেন, যেদিন আপনার টেন্ডার, যেমন 9 তারিখে আপনার টেন্ডার ক্লোজিং দিয়েছেন, তার মানে হচ্ছে আপনি 6 তারিখেও টেন্ডার দিতে পারেন, বা ওই দিনও সকালেও দিতে পারেন। আমি দিয়ে দিলাম হচ্ছে 9 তারিখ ব্যাংকিং টাইম, মানে 4টা পর্যন্ত আমি দিয়ে দিলাম, এই 4:30 পর্যন্ত দিয়ে দিলাম, 4:30 পর্যন্ত পে অর্ডার মানে টেন্ডার সিকিউরিটি ঢুকাইতে পারবে বা ব্যাংক গ্যারান্টি ঢুকাইতে পারবে কন্ট্রাক্টররা। এরপর হচ্ছে টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট লাস্ট সেলিং, কয় তারিখ পর্যন্ত টেন্ডারটা সেলিং হবে? আমি ওই 6 তারিখ, মানে হচ্ছে যেহেতু একদিন আগে ব্যাংকিং হিসাব আমরা করি, আমরা একদিন আগে 4টা পর্যন্ত আমরা দিলাম আর কি, 4টা পর্যন্ত হচ্ছে টেন্ডারটা শিডিউলে ওরা কিনতে পারবে কন্ট্রাক্টররা। আচ্ছা, তারপর হচ্ছে প্রি টেন্ডার মিটিং কয় দিন পর্যন্ত চলবে? যেহেতু আমরা 23 তারিখ দিছি, আমাদের প্রি টেন্ডার মিটিং শুরু হবে, তাহলে 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ বিকাল আমাদের অফিস টাইম দিয়ে 4টা পর্যন্ত, 4টা পর্যন্ত আমাদের এই প্রি টেন্ডার মিটিংটা 4:30 পর্যন্ত দিলাম, 4:30 পর্যন্ত প্রি টেন্ডার মিটিংটা আমাদের লাইভে চলবে, মানে অনলাইন থাকবে। এর ভিতরে যদি কারো যদি কোনো কন্ট্রাক্টরের কোশ্চেন থাকে তাহলে তারা কি করবে, এই অনলাইনের মাধ্যমে তারা কোশ্চেন করবে এবং এই অনলাইনের মাধ্যমে উত্তর দিয়ে দিবে। কিভাবে করবে সেটা আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ইলিজিবিলিটি অফ টেন্ডার, এই টেন্ডারের জন্য কি কি শর্ত বলে আপনি উল্লেখ করবেন। যেমন আমি একটা শর্ত দিয়ে দিই, আপনি এখানে ট্রেড লাইসেন্স, আপনারা আপনাদের মতো করে শর্তগুলো উল্লেখ করবেন যে কি কি শর্ত আপনারা দিবেন। আমি এখানে অল্প কয়েকটা ট্রেড লাইসেন্স, টিন, ব্যাট, লিকুইড অ্যাসেট, ইটিসি ইত্যাদি দিয়ে দিলাম আমি। আপনারা আপনাদের মতো করে এগুলো আগে ওয়ার্ডে টাইপ করে নিতে পারেন, আবার প্রয়োজনে আপনারা আপনাদের মতো করে এইখানে টাইপও করে দিতে পারবেন। আচ্ছা, এরপর আছে ব্রিফ ডেসক্রিপশন অফ ওয়ার্ক। এই ব্রিফ ডেসক্রিপশনটা কি? ব্রিফ ডেসক্রিপশনটা হচ্ছে আমরা যে কাজের নামটা উপরে দিছি, টেন্ডার যে কাজের নামটা দিছি সেই কাজের নামটা কপি করে আবার এখানে না বসাই দিবেন।
এরপরে হচ্ছে টেন্ডার প্রপোজাল ডকুমেন্টস প্রাইস। এই টেন্ডারটার সিকিউরিটির দাম কত, এটা হচ্ছে সিপিটিউ একটা ধার নির্ধারণ করে দিচ্ছে যে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত টেন্ডার সিকিউরিটির দাম কত হয়। আমরা সাধারণত 50 লাখ টাকা পর্যন্ত মানে 1 কোটি টাকা পর্যন্ত 1 লাখ টাকা 1000 টাকা দেই। তারপরে হচ্ছে 2 কোটি টাকার পর্যন্ত 2000, 2 কোটি টাকার উপরে হলে 4000 টাকা, এরকম একটা দর মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। আর ইয়েতে পিপিআর ভালোভাবে উল্লেখ করা আছে, ইজিপি গাইডলাইন যেটা আছে সেটাতে উল্লেখ করা আছে। আচ্ছা, ডকুমেন্ট প্রাইস তাহলে দিচ্ছি আমরা 1000 টাকা। তারপরে হচ্ছে লোকেশন, এটা কোন লোকেশনে টেন্ডারটা আমি দিয়ে দিলাম হচ্ছে লোকেশন, এই লোকেশনটা হচ্ছে ঢাকা। ঢাকা এই টেন্ডারটা এইটা হবে, ওই কাজটা হবে। এখন টেন্ডার প্রপোজাল সিকিউরিটি, এই টেন্ডারটা কত টাকার কাজ, এই কাজটা কত টাকার কাজ ওইটার উপর ভিত্তি করে 2.5% হিসাব করে আমরা এখানে এটা টেন্ডার সিকিউরিটি দিয়ে দিব। যেহেতু আমরা কাজটা দিয়ে দিয়েছিলাম 50 লাখ টাকা, তাহলে আমরা এখানে 20 লাখ টাকা এখানে আমরা টেন্ডার সিকিউরিটি দিচ্ছি 2.5% হিসাব করে 50,000 টাকা। এই 50,000 টাকা এখানে উল্লেখ করে দিলাম। এখন আমরা যখন ওইখানে কন্ট্রাক্ট সাইনিং এর একটা ডেট দিয়েছিলাম, এপিপি যখন করছি তখন কন্ট্রাক্ট সাইনিং এর একটা ডেট দিয়েছি, সেটা মোতাবেক হিসাব করে আমাদের এখানে স্টার্ট ডেটটা আমরা হিসাব করতে হবে। আমাদের কাজটা কয় তারিখে হচ্ছে, ওইখানে আমরা আপনার এপিপি করার সময় যে ডেটটা হয়েছে ওইটা আপনি হিসাব করবেন যে কয় তারিখে আপনার কন্ট্রাক্ট সাইনিং হচ্ছে, ওই ডেটটা এখানে বসাই দিবেন এবং কমপ্লিশনটা কত তারিখে হচ্ছে সেটাও আপনি এখানে উল্লেখ করে দিয়ে দিবেন যে আপনার কমপ্লিশনটা কত তারিখ হচ্ছে। এই হচ্ছে আমাদের টোটাল টেন্ডার নোটিশের প্রক্রিয়া। এই ব্যাপারে যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার, আমার নাম হচ্ছে জাকারিয়া, আমি অলওয়েজ আপনাদের সাথে আছি আপনাদের ইজিপির ব্যাপারে যে কোনো সমাধানের জন্য। এতটুকু ইনফরমেশন যখন আপনার ফুলফিল হয়ে যাবে তখন আপনি কি করবেন, সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দেওয়ার পরে দেখেন আপনার এখানে মেথডটা চলে আসতেছে, কোন মেথডে টেন্ডার আপনি এখানে করতেছেন। দেখেন টেন্ডার মেথডটা এখানে চলে আসতেছে, কোন মানে এসটিডি স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টের মেথডটা এখানে চলে আসতেছে। এবং এখানে আপনার অ্যাপ্রুভিং অথরিটি কে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনার অ্যাপ্রুভিং অথরিটি কে। অফিশিয়াল এস্টিমেট কস্ট কত টাকা সেটাও আপনি এখানে যখন এপিপি করছে তখন আমরা এখানে উল্লেখ করে দিছি। এখন টেন্ডারের ভ্যালিডিটি কতদিন থাকবে, দেখেন আপনি যদি এখানে যখন এখানে উল্লেখ করতেছেন টেন্ডার ভ্যালিডিটি, তখন আপনাকে দেখেন নিচে উল্লেখ করে দিচ্ছে আইডিয়ালি ইট শুড বি বিটুইন 60 থেকে 90 ডেজ। এটা অবশ্যই 60 থেকে 90 দিনের ভিতরে হইতে হবে, মিনিমাম 60 সর্বোচ্চ 90 দিন। যখন আপনি 60 দিন দিচ্ছেন এখানে অটো 28 দিন কাউন্ট হচ্ছে। 28 দিনটা কেন কাউন্ট হচ্ছে, এটা ব্যাংক গ্যারান্টির একটা রুলস যে ব্যাংক গ্যারান্টি যে ভ্যালিডিটি থাকে সেটা থেকে 28 দিন পর্যন্ত এটা ভ্যালিড থাকে। সেই মোতাবেক টেন্ডার সিকিউরিটিটা অবশ্যই যে 28 দিন পর্যন্ত, মানে যে দিনটা আপনি দিচ্ছেন এটা থেকে 28 দিন অটো কাউন্ট হচ্ছে। এটা যারা ব্যাংক গ্যারান্টিতে তখন ওইখানে একটা ডেট উল্লেখ করা আছে, সেটা আমরা যদি সুযোগ হয় আমি আপনাকে কোনো একটা ভিডিওতে দেখাই দিব। তো এটা হচ্ছে টেন্ডারের টোটাল নোটিশের প্রক্রিয়াটা আমার এখানে শেষ হলো। টেন্ডার নোটিশটা কিভাবে রেডি করতে হয় সেই টোটাল প্রক্রিয়াটা আমরা এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করলাম। এখন আপনি দেখেন এই ভিউ নোটিশে ক্লিক করে আপনার টোটাল নোটিশটা আপনি এখানে দেখতে পারবেন যে কতটুকু আপনার টেন্ডার নোটিশটা কি হয়েছে, টোটাল প্রক্রিয়াটা আপনি এখানে দেখতেছেন। এই যে দেখেন আপনার টেন্ডার আইডি নাম্বার পড়ে গেছে, আপনার টেন্ডার পাবলিকেশন ডেট, টেন্ডার টেন্ডার মিটিং ডেট, টেন্ডার ক্লোজিং ডেট, টেন্ডার সিকিউরিটি সাবমিশনের লাস্ট ডেট, টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট সেলিং লাস্ট ডেট, টেন্ডার মিটিং ইন ডেট, টেন্ডার প্রপোজাল ওপেনিং ডেট, টোটাল ইনফরমেশনটা আপনি এখানে একসাথে পেয়ে যাচ্ছেন ভিউ নোটিশের ভিতরে। এই ব্যাপারে যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের স্ক্রিনে যে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে এইখানে নোটিশের ভিতরে আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা এখন করে নিতে পারবো। যেমন হচ্ছে ক্লারিফিকেশন অফ টেন্ডার প্রপোজাল, এই টেন্ডার নিয়ে কোনো ক্লারিফিকেশন আছে কিনা, কোয়ারি আছে কিনা, সেটা যদি এটা হচ্ছে বড় টেন্ডারদের জন্য প্রযোজ্য হয় আমরা এটা নো দিয়ে দিব, অলওয়েজ নো দিয়ে দিব। তারপর হচ্ছে ওয়ার্কফ্লোটা আমরা কিছুক্ষণ পরে করব, কমিটি মেম্বার এনক্রিপশন টিক্রিপশন পরে করব, অফিশিয়াল কস্ট এস্টিমেটটা আমরা একটু পরে করতেছি। আচ্ছা, এখন আমরা চলে যাই সরাসরি ডকুমেন্টে। টেন্ডার ডকুমেন্ট কিভাবে রেডি করব। টেন্ডার ডকুমেন্ট রেডি করার জন্য প্রথমে দেখেন আপনারা এখানে দেখেন অনেকগুলো অপশন সেকশন দেওয়া আছে, সেকশন দেওয়া আছে। এখানে 9টা সেকশন দেওয়া আছে। আমরা 9টা সেকশনের ভিতরে আমরা মাত্র 3টা সেকশনে কাজ করব। সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে টেন্ডার ডাটা শিট, আরেকটা হচ্ছে পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট পিসিসি যেটা বলি, এটা হচ্ছে টিডিএস বলি, এটা হচ্ছে আপনার পিসিসি বলি, আরেকটা হচ্ছে আপনার হচ্ছে বিল অফ কোয়ান্টিটি, প্রাইস বিল অফ কোয়ান্টিটি। এই 3টা অপশনে আমরা কাজ করব। আচ্ছা, প্রথমে আসি আমরা টেন্ডার ডাটা শিট। টেন্ডার ডাটা শিটের প্রথম আমরা একটা টেন্ডার ডাটা শিট এডিট করলাম। টেন্ডার ডাটা শিটে দেখেন এখানে কিন্তু 2টা অপশন আছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন ইনস্ট্রাকশন সেকশন যে 9টা আছে 9টার ভিতরে সবগুলাতেই দেখেন এডিটর অপশন কিন্তু নাই, মাত্র দেখেন 2 নাম্বারটাতে এডিটর অপশন আছে, আর দেখেন এই 4 নাম্বারটাতে এডিটর অপশন আছে, বাকিগুলোতে কিন্তু এডিটর অপশন নাই। তো সুতরাং যেহেতু আমাদের 2 নাম্বার এবং 4 নাম্বারের ভিতরে এডিটর অপশন আছে, আমরা তাহলে 2 নাম্বার এবং 4 নাম্বারতে এডিটে আমরা কাজ করব। তো প্রথম টেন্ডার ডাটা শিটে এডিটে আমরা ঢুকি। এডিটে ঢোকার পরে
তো দেখেন এখানে আবার অনেকগুলো সাব সেকশন চলে আসছে, যেমন হচ্ছে জেনারেল, তারপরে হচ্ছে টেন্ডার ডকুমেন্ট, কি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, টেন্ডার ডকুমেন্ট, ই টেন্ডার সাবমিশন, ই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড, এরকম অনেকগুলো অপশন চলে আসছে। আপনাকে এই প্রত্যেকটা ইডিটে ঢুকে ঢুকে আপনাকে কাজ করতে হবে। তো আমি যেহেতু প্রত্যেকটা অপশন ঢুকে ঢুকে কাজ করব, তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ইডিটে ঢুকতে হবে। যেমন আমি প্রথমটা ইডিটে ঢুকলাম, ইডিটে ঢোকার পরে দেখেন আমার এখানে কি আসতেছে, পি ইজ মানে হচ্ছে যে আপনার অফিসের পি নাম কি। তো পি নাম আমি দিয়ে দিলাম এক্স ওয়াই জেড, এটা একটা আমি একটা দিয়ে দিলাম, অথবা দিয়ে দিচ্ছি এমডি জাকারিয়া, আমি আমার নামে দিলাম। আপনার যেহেতু পি দিচ্ছেন, পি মানে হচ্ছে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ডাইরেক্টর যিনি হতে পারে, আমি এখানে কনসালটেন্ট দিয়ে দিলাম, কনসালটেন্ট দিয়ে দিলাম। কোন অফিসের ওটা ওটা উল্লেখ করে দিবেন। আমি এখানে আমার ইনফরমেশনটা দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে দি নেম অফ দা টেন্ডার ইজ মানে হচ্ছে যে টেন্ডারে যে কাজের নামটা আছে সেই কাজের নামটা আপনাকে উল্লেখ করতে হবে। টেন্ডারে যে কাজের নামটা আমরা দিছি সেই কাজের নামটা এখানে উল্লেখ করে দিব। এটা আমরা পাবো কোথায়? এটা হচ্ছে পাবো আমরা টেন্ডার নোটিশের ভিতরে, যে আমরা ইনফরমেশন গুলো দিছি সেই টেন্ডার নোটিশের ভিতরে। তো আমি আবার কি করতেছি, অন্য একটা আলাদা একটা ট্যাব খুলছি, সেখান থেকে আমি আমার যে টেন্ডার নোটিশটা আছে সেই টেন্ডার নোটিশটা আমি ওইখান থেকে ইনফরমেশনটা নিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে ওপেন করে রাখতে পারেন, অথবা আলাদা ট্যাব খুলে ওইখান থেকে আপনারা নিতে পারেন। তার মানে হচ্ছে আমি এখন টেন্ডারে যে ইনফরমেশনটা আছে, টেন্ডার নামটা আছে, এই নামটা দিলাম। ব্রিফ ডেসক্রিপশন ওয়ার্ক, এটা হচ্ছে কি ধরনের কাজ। এখানে হচ্ছে আমি অনেকগুলা দিয়ে দিব, যে কি ধরনের ডেসক্রিপশনটা, টোটাল ডেসক্রিপশনটা দিতে পারবো। বিল্ডিং, তারপরে হচ্ছে সিভিল, সিভিল ওয়ার্ক, ইটিসি আমি সংক্ষেপে দিয়ে দিলাম আর কি। টেন্ডার রেফারেন্স নাম্বার, টেন্ডার রেফারেন্স নাম্বার আপনারা কোন জায়গায় পাবেন? এই যে দেখেন ইনভাইটেশন ফর টেন্ডার রেফারেন্স নাম্বার, এই টেন্ডার রেফারেন্স নাম্বারটা আপনারা নিয়ে ওখানে বসাই দিবেন। লট নাম্বার তো হচ্ছে অলওয়েজ 1, এটা তো আমি বলে দিয়েছি ইতিপূর্বে আপনাদেরকে। দেখেন নিচে একটা নোট দিয়ে দিয়েছে, দেন if there is more than one lot, individual lot are not be identified or conformity section bill of quantity, যদি আপনার একাধিক যদি লট হয় তাহলে সেক্ষেত্রে আপনি লট নাম্বার ভিন্ন ভিন্ন করতে পারেন, এবং আলাদাভাবে বিকিউ আপনি অ্যাড করতে হবেন। এখানে এটা নোট দিয়ে দিছে, আপনি যেটাই করবেন সেটারই নিচে একটা করে নোট দিয়ে দিবে, সেই নোটটা আপনারা পড়ে আপনাকে ফলো করতে হবে। যেহেতু আমরা এখানে এলটিএম টেন্ডার করতেছি, তাহলে হচ্ছে যে এনলিস্টেড তো অবশ্যই লাগবে। এলটিএম টেন্ডারে এনলিস্টেড হচ্ছে বাধ্যতামূলক। তো আপনাকে এখানে লিস্টেড গুলো উল্লেখ করে দিতে হবে কোন জায়গার এনলিস্টেড। যেমন আমরা যদি দিয়ে দিই পিডব্লিউডি এনলিস্টেড, পিডব্লিউডি ক্লাস 1, ক্লাস 1 2 সিএটিএ ক্যাটাগরি, ক্যাটাগরি এলিজিবল, এখানে উল্লেখ করে দিলাম আমরা যে অনলি এনলিস্টেড ক্যাটাগরিজ আর কন্ট্রাক্টর ক্যাটাগরিজ পিডব্লিউডি ফার্স্ট ক্লাস, পিডব্লিউডি ক্লাস 1 2 আর এলিজিবল, এখানে আপনি উল্লেখ করে দিবেন কোন ধরনের টেন্ডার আর এলিজিবল। এটা যখন আপনার ফিল আপ হয়ে যাবে তখন আপনি কি করবেন, আপনি এখানে আপডেট দিয়ে দিবেন। যখন আপনার টোটালটা লেখা শেষ হয়ে যাবে আপনি তখন আপডেট দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার প্রথম পার্ট। যদি আপনি একটা একটা করে করতে চান, একটা করে লেখলেন, একটা করে আপডেট করতে চান, সেক্ষেত্রে এখানে আপডেট টিডিএস পিডিএস ডিটেইলস, আর যদি সবগুলো একসাথে করতে চান তাহলে আপডেট অল দিয়ে দিবেন। তো এটা হলো আমাদের প্রথম পার্ট। সেকেন্ড পার্টে এখন আসি। সেকেন্ড যে এডিট আছে টেন্ডার ডকুমেন্ট, সেই টেন্ডার ডকুমেন্টে আসি। টেন্ডার ডকুমেন্টে আসার পর দেখেন অ্যালাউ টু পোস্ট ক্লারিফিকেশন টিল, আমাদের পোস্ট ক্লারিফিকেশন নাই, তাহলে আমি কি লিখে দিব, নট অ্যাপ্লিকেবল, এটা প্রযোজ্য নয়। এখানে দেখেন আমি একসাথে আপডেট অল ক্লজেস দিয়ে দিলাম। ক্লজেস দিয়ে আমি আবার গো ব্যাক টু ড্যাশবোর্ড দিলাম, গো ব্যাক টু টেন্ডার অবলিক প্রপোজাল ড্যাশবোর্ড। আপনারা কিন্তু কখনো টেন্ডার প্রিপারেশন দিবেন না, গো ব্যাক টু হাতের ডান দিকে যেটা আছে সেটা ক্লিক করবেন। আচ্ছা, এরপরে যেটা আছে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের লিকুইড অ্যাসেট, লিকুইড অ্যাসেটের ইনফরমেশন দেওয়া আছে। দেখেন এখানে কত পার্সেন্ট আমি নিতে পারবো, যে 1/4, যে এস্টিমেট কস্ট যেটা আছে অফিশিয়াল কস্ট এস্টিমেটের, আপনি 4 ভাগের 1 ভাগ নিতে হবে আপনাকে। তার চেয়ে 4 ভাগের 1 ভাগ হচ্ছে মিনিমাম, আপনাকে এটা নিতে হবে, তার বেশিও না আপনি চাইলে নিতে পারেন। আমরা যেহেতু 20 লাখ টাকা দিচ্ছি, তাহলে হচ্ছে আমরা এখানে 5 লাখ টাকা বা 8 লাখ টাকা বা 10 লাখ টাকা দিতে পারেন, আপনি 50% দিয়ে দিলাম। দেন কথায় লিখে দিতে পারেন 10 লাখ, 10 লাখ অনলি, আপনি এখানে কথায় লিখে দিতে পারেন। নিচে যে নোটটা আছে নোটটা অবশ্যই মুছে দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে
এই টেন্ডারটার জন্য কি কি ধরনের যন্ত্রপাতি লাগবে সেটা আপনার এখানে উল্লেখ করা আছে, কি কি ম্যান পাওয়ার লাগবে সেটা এখানে উল্লেখ করা আছে। আপনারা চাইলে এর চেয়ে বেশি আপনারা এডও করতে পারেন, অথবা এখানে আপনারা যেটা আছে সেটাও রাখতে পারেন, অথবা বাদ দিতে চাইলে বাদও দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা এডিট করতে পারবেন। তারপরে আপডেট অল ক্লজ দিয়ে দিলাম, আপডেট হয়ে গেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেন্ডার প্রিপারেশন। টেন্ডার প্রিপারেশনে উপরে যে শর্ত, এই যে এখানে যে আমরা টেন্ডারটা দেওয়ার জন্য আপনার কি কি এডিশনাল ডকুমেন্ট লাগবে, যেমন ট্রেড লাইসেন্স, টিন, ব্যাট, যেটা আমরা নোটিশে এলিজিবিলিটি দিয়ে দিয়েছি, সেটার বাইরেও যদি আরো কোনো শর্ত থাকে সেই শর্তগুলো আপনারা এখানে দিতে পারেন। এই টেন্ডার ভ্যালিডিটিটা কত থাকবে নিচে দেখেন নোট দেওয়া আছে, সেই নোট মোতাবেক ফলো করে আপনারা আপনার এই ফর্মগুলো ফিল আপ করবেন। তারপর হচ্ছে টেন্ডার সিকিউরিটি কি যদি রিকোয়ার্ড হয় তাহলে কত পার্সেন্ট এবং কত টাকা হয়েছে সেটাও আপনি এখানে লিখে দিবেন। আমরা এখানে লিখে দিলাম 2 থেকে 3%। আমরা এই টেন্ডারটা সিকিউরিটি নিছি, নিচে নোটটা আছে, নোটটা মুছে দিব, মুছে দিয়ে আমরা আপডেট দিয়ে দিব। আমাদের এটা আপডেট হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। এখন আমরা কি করব, গো ব্যাক টু, আবার গো ব্যাক টু দিব। গো ব্যাক টু দেওয়ার পরে ই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড, আমরা যে টেন্ডারটা নিচ্ছি এটা দেখেন কত পার্সেন্ট পর্যন্ত আমরা পারফরমেন্স সিকিউরিটি নিতে পারবো। দেখেন নিচে নোট দেওয়া আছে 3% টু 5%, মানে হচ্ছে যেহেতু এলটিএম টেন্ডার, এটা আপনি 3% থেকে 5% পর্যন্ত নিতে পারেন। যেহেতু পিপিআর রুলস হচ্ছে 5% পর্যন্ত নেওয়া, আমরা 5% নিচ্ছি। 5% দিয়ে নোটটা মুছে দিয়ে আমরা কি করলাম, আপডেট দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের যে টেন্ডার ডাটা শিটের যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা আমরা টোটাল শেষ করলাম। এখন দেখেন আমরা যে এখানে টোটাল প্রক্রিয়াটা শেষ করলাম, এই টোটাল প্রক্রিয়াটা আপনি এট এ গ্ল্যান্স একসাথে দেখার জন্য এটার পাশে যে ভিউ আছে সেই ভিউটা ক্লিক করে আপনারা টোটালটা দেখতে পারবেন। আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বার আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। এই হচ্ছে টোটাল প্রক্রিয়াটা। এখানে হচ্ছে আপনারা আমরা যা যা এডিট করছি টোটাল এডিটের অপশনটা আমরা এখানে পাচ্ছি, আমাদের যে যা যা এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজগুলো করছি। আচ্ছা দেখেন এখানে ই টেন্ডার সাবমিশনের অপশনটা আমরা কাজ করি নাই, যার কারণে এখানে ওদের অপশনটা রয়ে গেছে। আপনারা একসাথে দেখার পরে যেহেতু একটা অপশন আমরা কাজ করি নাই, এটা চাইলে আপনারা পুনরায় আবার সেই অপশনে যায় আমরা এডিট করে আবার সেটাতে কাজ করব। এটাই হচ্ছে এট এ গ্লান্স দেখার সুবিধা। আপনি যদি কোনো অপশনে কোনোটাতে যদি বাদ রেখে যান, যদি কাজ না করেন, তাহলে কি করতে পারবেন, এট এ গ্লান্স ভিউ এ ক্লিক করে আপনারা আবার সেই দেখা এসে আপনারা এখানে এডিট করতে পারবেন। আমরা এখানে টেন্ডার ক্লোজিং টাইমটা কত যে দিন দিয়েছি সেই ডেট এন্ড টাইমটা আমরা নিয়ে আবার এখানে উল্লেখ করে দিয়ে দিব, দিয়া এখানে আবার আপডেট ক্লোজ দিয়ে দিলাম। এই হচ্ছে আমার টোটাল টেন্ডার কি বলে এটা, এটা হচ্ছে আমাদের টেন্ডার ডাটা শিটের অপশন। টেন্ডার ডাটা শিটের এট এ গ্ল্যান্স আপনি আবার ভিউতে ক্লিক করে আবার দেখবেন হচ্ছে টেন্ডার ডাটা শিটের টোটাল প্রক্রিয়াটা আপনাদের শেষ হয়েছে কিনা, আমাদের কোনোটাতে বাকি আছে কিনা। তারপর এটা গেল টেন্ডার ডাটা শিট। এরপর হচ্ছে পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট, এটার এডিটে দিলাম। এটার এডিটে যাওয়ার পরে দেখেন এরকম 6টা অপশন আছে। তো যাওয়ার পরে একইভাবে আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন আবার এখানে যে অপশনগুলো আছে যে পি ইজ, আবার আপনারা আগের মতো করে পি দিবেন, পি নাম কি, এইভাবে আপনারা দিবেন হচ্ছে আপনাদের পি নাম, ইনফরমেশন, টোটাল ইনফরমেশনটা আপনারা এখানে দিবেন। আমি এখানে যার শুধু আমার ফোন নাম্বার দিয়ে দিলাম আপনাদের আমার সুবিধার জন্য আমি এটা দিয়ে দিলাম। এখানে পি নাম, ফোন, টোটাল ডিটেইলসটা এখানে দিবেন। তারপরে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, এই প্রজেক্টের জন্য যিনি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারে, যিনি এটার প্রজেক্ট ম্যানেজার তার নাম, ইনফরমেশনটা এখানে দিবেন, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিবেন। সাইট লোকেশনটা কোন জায়গায় আছে সেটা এখানে দিবেন। ওয়ার্ক কনসিস্ট, মানে এটা হচ্ছে যে আপনি টোটালটা পড়ে আপনি নিজের মতো করে বুঝে নিতে পারবেন যে কোনটা কি অবস্থানে আছে। ঠিক একইভাবে যেভাবে আমরা টেন্ডার ডাটা শিট ফিল আপ করছি, ঠিক একইভাবে আমরা এই পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট সেটাও ফিল আপ করতে পারবো আশা রাখি। আমরা এখন পরবর্তী যে অপশন আছে সেই অপশনটাতে আমরা চলে যাচ্ছি। আমাদের যে আরো অপশন আছে সেই অপশনগুলো আমরা এখন কাজ করব। সেটা আমাদের কি আছে দেখেন, বিল অফ কোয়ান্টিটি, প্রাইস বিল অফ কোয়ান্টিটি। আমরা এখানে ইতিপূর্বে বলছিলাম এখানে যে সেকশনগুলো আছে, সেকশনের ভিতরে আমরা 3টা সেকশনে কাজ করব। একটা হচ্ছে টেন্ডার ডাটা শিট, আরেকটা হচ্ছে পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট, আরেকটা হচ্ছে প্রাইস বিল অফ কোয়ান্টিটি। এই 3টা অপশনে কাজ করব। এখন প্রাইস বিল অফ কোয়ান্টিটিতে আমরা এখন ঢুকতেছি। আর পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট যেটা আছে সেটা আপনারা দেখবেন, দেখে যদি কোনোটাতে যদি কোনো প্রবলেম হয় স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের নাম্বার অলওয়েজ খোলা আছে। আমি জাকারিয়া আপনাদের সাথে অলওয়েজ আপনাদের যে কোনো ধরনের হেল্পের জন্য আমি সদা প্রস্তুত আছি আপনাদের জন্য। তো
তো এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট। পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট শেষ করলাম। এখন হচ্ছে প্রাইস বিল অফ কোয়ান্টিটি, সেটা হচ্ছে ফ্রম ড্যাশবোর্ড। ফ্রম ড্যাশবোর্ডে যাওয়ার পরে যেটা এখন করব সেটা হচ্ছে ফিল আপ দ্য টেবিল। ফিল আপ দ্য টেবিলে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা ঘর আছে, খালি ঘর আছে। খালি ঘরগুলা দেখেন, প্রথমে আছে সিরিয়াল নাম্বার, প্রথমে হচ্ছে আইটেম নাম্বার, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে আইটেম কোড, তারপর ডেসক্রিপশন, তারপরে ইউনিট, কোয়ান্টিটি, রেট। এটা দেখেন আপনারা চাইলে আপনাদের মতো করে একটা একটা করে লেখাও নিতে পারেন, অথবা একসাথে যদি ঢুকাতে চান এখানে একসাথে ঢুকানোর জন্য আপনার এখানে আপলোড সিএসভি ফাইল, মানে হচ্ছে যে আপনাকে যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনাদের সিএসভি করে নিয়ে ঢুকাইতে পারেন। সিএসভি আমি একটা ফাইল করছি, সেটা আমি ঢুকাচ্ছি। আর আপনাদের যদি সিএসভি করার যদি কারো দরকার হয় সে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে সিএসভি করতে হয় সেটা আমি আরেকটা ভিডিও, অথবা আমি আপনাদেরকে বাই ফোনে বা যেভাবে হোক আমি সেটা আপনাদেরকে দেখাই দিব। এখন আমি একটা সিএসভি ফাইল করে রাখছি, সেই সিএসভি ফাইলটা আমি আপলোড করলাম। সিএসভি ফাইলটা আপলোড দেওয়ার পর দেখেন আমার এখানে আপলোড চলে আসছে। এই দেখেন আমার সিএসভি ফাইলটা চলে আসছে, টোটাল সিএসভি ফাইল আমি এখানে একটা গ্লান্স আপলোড করে ফেলছি। আপলোড করে ফেলার পর যেহেতু আমি এলটিএম টেন্ডার করতেছি, এলটিএম টেন্ডার করার পর দেখেন কম্বো বক্স নামে একটা বক্স আছে, যে এখানে কন্ট্রাক্টরে আই হ্যাভ সিন দিবে। এখানে আমি এট এ গ্লান্স একসাথে আই হ্যাভ সিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি সেভ দিয়ে দিলাম। সিএসভি ফাইলের সুবিধাটা হচ্ছে, আমি একটু বলি আপনাদেরকে, সিএসভি ফাইলের সুবিধা হচ্ছে যদি আমি ফাইলটা এই এক্সেল ফাইলটা যদি সিএসভি ফাইল করে নিয়ে নিতাম, তাহলে এই টোটাল ইনফরমেশন গুলো আমাকে একটা একটা করে কপি করে কাজ করতে হতো। যেহেতু আমি সিএসভি ফাইলটা আগে করে নিছি, তার কারণে দেখেন আমি একবারে একটা ফাইল নিয়ে ঢুকার সাথে সাথে টোটাল সিএসভি ফাইলটা আমার চলে আসলো। দিয়ে আমি এখন সেভ দিয়ে দিচ্ছি, আমার টোটাল সিএসভি ফাইলটা চলে আসছে। আমার টোটাল বিল অফ কোয়ান্টিটিটা চলে আসছে। দেখেন আমি বিল প্রায় ভিউ টেবিল মেট্রিক যদি এখন আমি দিচ্ছি, দেখেন আমার টোটাল ইনফরমেশনটা আমি একটা গ্ল্যান্স পেয়ে যাচ্ছি। আমি আবারও বলতেছি, সিএসভি ফাইল নিয়ে যদি আপনাদের কারো যে কোনো ধরনের কোনো কনফিউশন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন আমি এখানে টোটাল ইনফরমেশন গুলো আমি দিয়ে দিছি। আচ্ছা, এখন হচ্ছে আমার এই টেন্ডারটা কত টাকার কাজ কি আসে বিষয় আমি টোটাল ইনফরমেশনটা এখানে দিয়ে দিচ্ছি, যে আমার এই কাজটা কত টাকা, আমার বিল অফ কোয়ান্টিটি কত টাকা আসলো সেটা আমি এট এ গ্ল্যান্স একসাথে দেখতে পারবো। যেমন সেখানে দেখেন সেটা দেখার জন্য আমি কিভাবে করব, যেহেতু আমি প্রাইস বিল অফ কোয়ান্টিটিতে ঢুকে আমি আমার কি করলাম, টোটাল আমার বিকিউটা ঢুকাইলাম। আমার যে বিকিউটা আছে সেই টোটাল বিকিউটা আমি ঢুকাইলাম। ঢুকানোর জন্য যেহেতু আমি ঢুকাই ফেলেছি, এখন আমি কি করব, আমার বিকিউতে কত টাকা আছে সেটা আমি এট এ গ্লান্স দেখার জন্য আমি টেস্ট ফর্মে ঢুকবো। টেস্ট ফর্মে যখন আমি ঢুকবো, ঢুকার পরে দেখেন আমার যে বিকিউতে টোটাল কত টাকা আছে। আপনি এইখান থেকেই বুঝতে পারবেন যে আপনার বিকিউটা কোথাও ভুল আছে কিনা, আপনার বিকিউতে টাকা কম বেশি আছে কিনা, আপনি হয়তো টাইপিং ভুল করছেন কিনা, টোটাল ইনফরমেশনটা আপনি এট এ গ্লান্স একসাথে এখানে পেয়ে যাবেন। আমি টেস্ট ফর্মে ক্লিক করছি। আমার সার্ভার মনে হয় একটু সমস্যা করতেছে, আসতেছে। আর এই ফাঁকে আপনাদেরকে একটু বলি, এই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। আমি এখানে ইজিবি টেন্ডার কনসালটেন্ট হিসাবে আছি, সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন এখানে টোটাল টাকা চলে আসছে কত, ৭২,৩০১ টাকা এখানে দেখেন একসাথে চলে আসছে। এখন আপনাকে এখান থেকে বুঝতে হবে যে আপনার হয়তো কোথাও কোনো কোয়ান্টিটি ইয়েতে মিসিং হয়েছে, সেখানে আপনি কি করবেন, আবার আপনি যাবেন আপনার যায় আপনার যদি এডিট করতে হয় প্রাইস বিল অফ কোয়ান্টিটিতে যাবেন, ফ্রম ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যাও ফিল আপ দ্য টেবিল। এইখানে যে আপনার কোয়ান্টিটি এবং রেটটা আপনি এখানে চাইলে চেঞ্জ করে দিতে পারেন, যদি আপনার যদি কোথাও ভুল হয়। কারণ যেহেতু কাজটা আপনি দিচ্ছেন 20 লাখ টাকার, তাহলে আপনাকে কোয়ান্টিটি চেঞ্জ করতে হবে। এখানে আমি দিচ্ছি হচ্ছে 500 দিলাম, এখানে দিলাম হচ্ছে 400, 300।
আপনাদের যদি এডিটের দরকার হয় তাহলে আপনারা এখানে ঢুকে আবার এডিট করবেন। তো এডিট শেষ হলো, আমি এডিট শেষ করলাম, যেহেতু কাজটা আমার 20 লাখ টাকার, আমি এডিট শেষ করলাম। শেষ করার পরে আমরা আবার যাব টেস্ট ফর্মে যায় আমরা দেখবো যে আমাদের টোটাল টাকা এখন কত আসছে। দেখেন আমাদের টোটাল টাকা আসছে 31,67,727 টাকা। তাহলে আমাদের টাকা আরো বেশি আসছে, সেটা আমাদের এখান থেকে কমাই দিতে হবে। আচ্ছা, আচ্ছা, আমরা এটাই ধরলাম, এটাই ধরে আমরা কাজ করি। এখন এটা আমাদের এস্টিমেট কস্ট, আমরা এটাই ধরি। আপনারা চাইলে আপনাদের মতো করে এডিট করে নিন। এটা আমরা ধরে এখন কাজ করি। এরপরে যেটা হচ্ছে টেন্ডার কোটেটেড প্রাইস। টেন্ডার কোটেটেড প্রাইস যেহেতু এটা এলটিএম টেন্ডার, তার জন্য আমরা কি করতে হবে, টেন্ডার যে এস্টিমেট কস্ট আছে সেই এস্টিমেট কস্টটা আমরা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে হচ্ছে ফিল আপ দ্য টেবিল। ফিল আপ দ্য টেবিলে দেওয়ার পরে টেন্ডার এস্টিমেট কস্টটা আমি যেটা পাইছি সেটা আমরা এখানে কপি করে এনে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এটা আমাদের এস্টিমেট কস্ট বসানো হয়ে গেছে। এটাও আপনি চাইলে এই টেস্ট ফর্মে ঢুকে আপনারা আবার দেখতে পারেন যে টেন্ডার এস্টিমেট কস্ট কত আসলো, সেটা আপনি এখানে বসাই দিলেন। বসাই দেওয়ার পরে যেটা করতে হবে, আমাদের এই গ্র্যান্ড সামারিটা ক্রিয়েট করতে হবে। গ্র্যান্ড সামারিটা ক্রিয়েট করে ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে। দুইটা অপশনে আমরা যে কোনো একটা অপশন, যেমন টেন্ডার কোটেটেড প্রাইস, এটাতে জাস্ট ক্লিক করে আমরা এখানে সেভ দিব। এটাই হচ্ছে আমাদের কাজ, এই গ্র্যান্ড সামারিটা এটাই হচ্ছে কাজ, এর বেশি আর কোনো কাজ নাই। আচ্ছা, এরপরে যাব হচ্ছে গো ব্যাক টু ড্যাশবোর্ড টেন্ডার প্রপোজাল। এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন তিনটা অপশনের কাজে শেষ, তিনটা সেকশনের কাজে শেষ হইলো। এখন এটা হচ্ছে ই টেন্ডার ডাটা শিট, পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট, এরপর হচ্ছে প্রাইস বিল অফ কোয়ান্টিটি। এই তিনটা অপশনের কাজে আমরা এখন শেষ করলাম। শেষ করার পরে আমাদের কি করতে হবে, আমরা যাব হচ্ছে আমাদের ইভালুয়েশনের ভিতরে। ইভালুয়েশনে যাওয়ার পরে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইভালুয়েশন কমিটি, এখানে দেখেন ক্রিয়েট এবং এক্সিস্টিং। যদি আপনার নতুন নতুন কমিটি তৈরি করতে হয় তাহলে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, আর যদি পূর্বে আপনার কোনো কমিটি থাকে তাহলে ইউজ এক্সিস্টিং কমিটি করবেন। আমি এখানে কি করতেছি, আমি একটা কমিটি নতুন করতেছি, যেহেতু আপনাদের সাথে প্রথম দেখাচ্ছে আমি এই জন্য একটা নতুন কমিটি তৈরি করতেছি। এই জন্য ক্লিক করলাম, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমি এখানে লিখলাম হচ্ছে টিইসি, টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি লিখলাম। বা আপনি পুরা মিনিং, পুরা ফুল এব্রিভিয়েশনটা আপনি, পুরা ফর্মটা আপনি লিখতে পারেন টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি। এরপর আপনি দিবেন হচ্ছে অ্যাড মেম্বার। আচ্ছা, এর মাঝখানে একটু কথা আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে যে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির ভিতরে আমাকে অনেকেই কোশ্চেন করছে যে আমাদের এক্সটার্নাল মেম্বার আমাদের দরকার আছে কিনা। আমরা এটা বলি, দেখেন সেটা আমি বলি না, এখানে ইজিপি সিস্টেম থেকে বলে দিছে যে মিনিমাম মেম্বার রিকোয়ার্ড, মানে হচ্ছে টেন্ডার ইভ্যালুয়েশন করার জন্য কমপক্ষে 2 জন দরকার, ম্যাক্সিমাম 3 জন, মানে হচ্ছে যে সর্বোচ্চ 3 জন মেম্বার দরকার। আর হচ্ছে মিনিমাম মেম্বার রিকোয়ার্ড ফ্রম সেম পি, মানে এই পি অফিস থেকে আপনাকে কমপক্ষে 2 জন রাখতে হবে। মিনিমাম মেম্বার আউটসাইড পি, মানে হচ্ছে অন্য অফিস থেকে কোনো মেম্বার লাগবে কিনা। এখানে অলরেডি পরেই মানে সিপি2 বলে দিছে যে 0, এটা হচ্ছে কোনো আদার আউটসাইড মেম্বার লাগবে না। তার জন্য আমি কি করতেছি, আউটসাইড মেম্বার আমার দরকার নেই, এই জন্য আমি কি করলাম, অ্যাড মেম্বার দিলাম। অ্যাড মেম্বার দেওয়ার পরে যেহেতু আমার এই অফিস থেকেই কি করতে হবে, আমাকে 2 জন নিতে হবে, এবং এই অফিস থেকে 2 জন নিতে হবে। এই জন্য আমি কি করলাম, এই অফিস থেকে আমি 2 জন মেম্বার নিয়ে এই কাজ করি। একজন হচ্ছে পি, আরেকজন হচ্ছে আমি নিলাম হচ্ছে আমার টিসি থেকে একজনকে নিলাম, নিয়ে অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পরে আমি কি করলাম, একজনকে দিলাম চেয়ারপারসন, একজনকে দিলাম মেম্বার সেক্রেটারি, দিয়ে আমি সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে আমার কমিটি তৈরি হয়ে গেছে। দেখেন টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি মেম্বার আমার তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি করব হচ্ছে আমি
ওয়ার্ক ফ্লো করবে। এই যে আমার ইভালুয়েশন কমিটি, সেই কমিটিটা যদি আমার যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে তাকে দিয়ে আমি অনুমোদন করে নিতে পারো, অথবা পি যদি নিজেও চায় নিজেও সেটা অনুমোদন দিতে পারে। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, ইতিপূর্বে আমি আমার এপিপি তে দেখাইছি কিভাবে আপনার কমিটি অনুমোদন দেয়, এপিপি অনুমোদন দেয়। যদি আপনি হোপকে দেন বা আপনার কি বলে অ্যাপ্রুভিং অথরিটি যাকে দেন, সেই একইভাবে ওই আগের মতো করেই ঢুকে সে ওই ওয়ার্কফ্লোতে ঢুকে পেন্ডিং টাস্কে ঢুকে ওইখানে অ্যাপ্রুভার দিবে। আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পি কিভাবে অনুমোদন করায় আর কি। সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে দেখেন এখানে অ্যাপ্রুভিং অথরিটি পি, অ্যাপ্রুভার পি, দুইজনই এখানে পি আছে। পি দেওয়ার পরে আমি এখন কি করলাম, সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে যেহেতু আমি দুইজন মানে পি কে দিয়ে আমি কাজ করলাম, তাহলে আমার কাজটা একটু দ্রুত আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য আমি এই কাজটা করলাম আর কি, পি কে দিয়ে করালাম। আচ্ছা, এরপরে দেখেন যেটা আছে আমার নোটিফাই কমিটি মেম্বার। আমি যে এই যে কমিটি মেম্বার যাদেরকে নিলাম তাদেরকে তো নোটিফাই করতে হবে, কারণ হচ্ছে যে তারা এই মেম্বারে আছে, তাদেরকে তো অবশ্যই জানাতে হবে। এখন তাদেরকে যে আমি এখানে এখানে নোটিফাই করতেছি, এই নোটিফাই করার পরে তারা 4টা জায়গায় মেসেজ পাবে। একটা হচ্ছে তারা ইজিপির ইমেইলে পাবে, মোবাইলে পাবে, তারা তাদের মেসেজ বক্সে ঢুকলে পাবে, এবং তাদের যে মেইল আছে, যে মেইল দিয়ে ইজিপিগুলো সেটাতেও পাবে। আমি এখানে নোটিফাই ক্লিক করার পরে দেখেন আপনার কমিটি মেম্বারটা চলে আসছে। আসার পরে এখানে রিমার্কসে আমি কি করলাম, নোটিফাইড লিখে দিলাম, নোটিফাইড। নোটিফাইড লেখা আমি সাবমিট নোটিফাই দিয়ে দিলাম। দেখেন আমি যে মেম্বারদেরকে নিছি তারা অলরেডি কি করলো, এইখানে নোটিফাই দেওয়ার পরে সাথে সাথে তারা কি করলো, তারা একটা মেসেজ পেয়ে গেল। আমি কখন তাদেরকে নোটিফাই করলাম, দেখেন টোটাল ইনফরমেশনটা এখানে চলে আসছে। এখন আমি কি করলাম, এটা করলাম হচ্ছে আমি ইভালুয়েশন কমিটি। এখন আমি করব ওপেনিং কমিটি। এখন আমাকে কেউ আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করে, সেটা হচ্ছে যে আমার তো লাগে হচ্ছে আগে ওপেনিং কমিটি, আগে ওপেনিং করতে হয়, তারপর হচ্ছে ইভালুয়েশন করতে হয়। তাহলে আমি কেন আগে ইভালুয়েশন কমিটি করলাম? এই এই জন্যই করলাম, কারণ হচ্ছে আমার ইভালুয়েশন কমিটির একজন মেম্বার আমাকে ওপেনিং কমিটিতে থাকতে হবে। তার জন্য আমি আগে ইভালুয়েশন কমিটিটা তৈরি করছি। আচ্ছা, যেহেতু আমি ইভালুয়েশন কমিটি তৈরি করলাম, এখন হচ্ছে ওপেনিং কমিটি তৈরি করবো। ঠিক একইভাবে ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে টিসি জায়গায় লিখবো টিওসি। টিওসি লিখলাম। টিওসি লেখার পরে অ্যাড মেম্বার দিব। আমি আগেই বলছি যে একজন মেম্বার আমাকে কি করতে হবে, টিসি থেকে নিতে হবে। তাহলে টিসি থেকে নিলাম হচ্ছে আমি টি মিস্টার পি কে নিলাম টিসি থেকে। আর হচ্ছে সেম পি থেকে নিলাম হচ্ছে আমি টিওসি কে, নিয়ে অ্যাড দিলাম। এখন পি কে দিলাম চেয়ারপারসন, টিওসি কে দিলাম হচ্ছে মেম্বার সেক্রেটারি। দেখেন এখানে কিন্তু আমাকে এক নোট দিয়ে দিচ্ছে যে মিনিমাম নাম্বার অফ রিকোয়ার্ড দুইজন, মিনিমাম দুইজন রাখতে হবে, ম্যাক্সিমাম দুইজন। এই পি মানে পি অফিস থেকে একজনকে থাকতে হবে, আর টিসি থেকে একজন থাকতে হবে, যেটা আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করা হয়ে গেছে। দেওয়ার পরে আমি কি করলাম, সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে ঠিক আগের মতোই ওইখানে আমাকে ওয়ার্কফ্লো করতে হবে। ওয়ার্কফ্লো করে আমাকে ওই ইনিশিয়েটর এবং অ্যাপ্রুভার দুজন সিলেক্ট করে আমি এখানে সাবমিট দিব। সাবমিট দেওয়ার পরে তারপরে আগের মতো তাদেরকে নোটিফাই করে দিব। এখানে আমি তাদেরকে নোটিফাই করে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আগের মতো করে লিখে দিতে হবে নোটিফাইড। নোটিফাইড লেখা এখানে নোটিফাই দিয়ে দিব। এই হচ্ছে আমার ইভালুয়েশন কমিটি এবং ওপেনিং কমিটির আমার টোটাল কার্যক্রমটা শেষ হলো। ইভালুয়েশন কমিটি এবং ওপেনিং কমিটি কিভাবে আমরা তৈরি করব, এরপরে যেটা করতে হবে আমাদের, যেটা হচ্ছে আমাদের নোটিশে কিছু কাজ আমরা বাকি রাখছিলাম। কি কি? ওয়ার্কফ্লো ইন কমিটি মেম্বার এন্ড কন্ট্রিবিউশন, অফিসিয়াল কস্ট এস্টিমেট, আর সিলেক্টেড টেন্ডার কনসালটেন্ট। এই অপশনগুলো আমরা এখন কাজ করব। দেখেন প্রথমে আমি ওয়ার্কফ্লো ক্লিক করলাম। দেখেন কি বলা আছে, অথরাইজ টেন্ডার কনসালটেন্ট ইজ নট ম্যাপড। তার মানে হচ্ছে আমাকে আগে টেন্ডার কনসালটেন্ট সিলেক্ট করতে হবে। এখন আমাকে যেহেতু এলটিএম টেন্ডার করতে গেলে আপনি যে ডিস্ট্রিক্টে টেন্ডার করতেছেন ওই ডিস্ট্রিক্টের টাকা আপনাকে সিলেক্ট করতে হবে, যে কয়টা ডিস্ট্রিক্ট আপনি, যেমন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে আপনি সিলেক্ট করে সার্চ করলাম। সার্চ করার পরে ঢাকাতে যে কজন কন্ট্রাক্টর আছে টোটাল এটা লিস্ট চলে আসলো। লিস্ট আসার পর অ্যাড টু লিস্ট দিলাম। অ্যাড টু লিস্ট দিয়ে আমি কি করলাম, আপনার যদি আরো ডিস্ট্রিক্ট থাকে তাহলে আপনি কি আরো ডিস্ট্রিক্ট দিবেন। যদি আমি দুইটা দিয়ে দেখাই, ঢাকা দিলাম, তারপরে দিলাম হচ্ছে কুমিল্লা। কুমিল্লা দিয়ে আবার সার্চ করলাম। সার্চ করার পরে যে কন্ট্রাক্টর গুলা যে কন্ট্রাক্ট গুলো আসতেছে তাদেরকে আমি আবার আগের মতো করে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কি করলাম, আবার সেই অ্যাড টু লিস্ট দিয়ে দিব। কুমিল্লা দিয়ে সার্চ করলাম, কুমিল্লাতে নাই, তার মানে হচ্ছে অন্য একটা দিই, চাঁদপুর দিই।
চাঁদপুরে দেখেন 3 জন আছে, এই 3 জনকে অ্যাড টু লিস্ট দিয়ে দিলাম। দেখেন আমার এখানে 2টা ডিস্ট্রিক্টের কন্ট্রাক্টর সিলেক্ট হয়ে গেছে। এরপরে যদি আপনাদের আরো থাকে তাহলে কি করবেন, আপনারা অ্যাড করবেন, যেহেতু আমি এটা অ্যাড করে ফেলছি অলরেডি। তারপর হচ্ছে ওয়ার্কফ্লো করবো। এখন ওয়ার্কফ্লো কি বলতেছে, ইট ইজ নো কনফিগার। আচ্ছা, এরপরে যে কাজগুলো করা আছে, কমিটি মেম্বার এনক্রিপশন ডিসক্রিপশন, এটা আমি এডিট করি। এখানে দেখেন দুইজন ওই কমিটি মেম্বার আছে, তাদেরকে সিলেক্ট করে জাস্ট এখানে সাবমিট করব। এটা কমিটি মেম্বার এনক্রিপশন ডিসক্রিপশন শেষ। তারপর অফিশিয়াল কস্ট এস্টিমেট, যে অফিশিয়াল কস্ট এস্টিমেটটা আমরা ওইখানে বসানোর পরে যেটা পাইছি সেটা ওইখানে বসাই দিলাম, বসাই দিয়ে এখানে সাবমিট দিলাম। এই আমাদের টোটাল ইনফরমেশন শেষ। এরপরে আছে আমাদের ওয়ার্কফ্লোটা আমি এখন করব। ওয়ার্কফ্লো করে 0 দিলাম, 0 দেওয়ার পরে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে এইখানে আমি যে করলাম সেটা হচ্ছে, যদি এটাকে যদি কোনো রিভিউয়ার থাকে তাহলে রিভিউয়ার দিতে পারবো, আর যদি ইনিশিয়েটর অ্যাপ্রুভার আগের মতো করে যদি আপনারা হোপ দেন তাহলে আগের মতো প্রসেস ফাইলিং ওয়ার্কফ্লো আসবে। আর যদি পি নিজেই দেয় তাহলে এখানে আপনার পাবলিশ অপশন চলে আসবে। আমি হোপ এটা দিয়ে দেখাচ্ছি আপনাকে। আগে হোপ দিলাম, হোপ দেওয়ার পরে আচ্ছা এখানে পি দিয়ে দিচ্ছি আমি এটা। পি দিয়ে দিচ্ছি। দেখেন আমার টোটাল কার্যক্রম যখন শেষ হয়ে গেছে তখন দেখেন এখানে পাবলিশের অপশন চলে আসছে। এই টোটাল কার্যক্রমটা আমার এখন শেষ। এখন আমি যখন পাবলিশে দিয়ে দিচ্ছি তখন আমার টেন্ডারটা লাইভে চলে যাচ্ছে। এই ব্যাপারে টোটাল প্রক্রিয়ার ব্যাপারে যদি আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি জাকারিয়া আছি, আপনাদের সর্বদা সেবায় নিয়োজিত আছি। ইজিপি টেন্ডার সলিউশন পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর টেন্ডারটা কিভাবে লাইভে যাচ্ছে সেই প্রক্রিয়াটা দেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখেন টেন্ডারটা কিভাবে লাইভে যায়। এখানে পাবলিশ আবার ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে দেখেন নিচে এখানে কমেন্টসে আসবে পাবলিশ, লিখে দিলাম। পাবলিশ লেখা যখন আমি পাবলিশ দিচ্ছি দেখেন টেন্ডারটা লাইভে যাচ্ছে। এটাই হচ্ছে টেন্ডার টোটাল প্রক্রিয়া। দেখেন এখানে টোটাল প্রক্রিয়াটা হচ্ছে আমার টেন্ডারটা লাইভে যাচ্ছে। এখন এখানে দেখেন আপনাকে একটা নোট দিয়ে দিচ্ছে, কয়েকটা নোট দিয়ে দিচ্ছে। ডু নট রিফ্রেশ, পেজটা রিফ্রেশ করতে পারবেন না, গো ব্যাক পেজ দিতে পারবেন না, তারপরে হচ্ছে ক্লোজ করতে পারবেন না। এই তিনটা মেসেজ দিয়েছিল। দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা এখানে 3টা মেসেজ পাইছিলাম, 4টা মেনু বার পাইছিলাম। নোটিশ, ডকুমেন্ট, ইভালুয়েশন, ওপেনিং। যখন আপনার টেন্ডারটা লাইভের অপশনে চলে গেছে তখন দেখেন আপনার এখানে অনেকগুলা মেনু বার চলে আসছে। এই টেন্ডারটা আপনার টোটাল কমপ্লিট হয়ে গেছে। আপনি টেন্ডারের জন্য যে লাইভে যে টাইমটা দিয়েছেন, লাইভে টাইম দিয়েছেন কত, 23 জুলাই বিকাল 4:30টা। এই এখন এটা ইজিপি সার্ভারে চলে গেছে 23 জুলাই বিকাল 4:30টার সময় আপনার টেন্ডারটা লাইভে দেখতে পারবেন। সেটা কিভাবে দেখতে পারবেন, টেন্ডার মাই টেন্ডারে যাবেন। মাই টেন্ডারে যাওয়ার পরে এখানে দেখেন লাইভের অপশন আছে, সেই লাইভের অপশনে গেলে তখন আপনার এখানে আপনার টেন্ডারটা চলে আসবে। এখনো পর্যন্ত দেখেন টেন্ডারটা আপনার আন্ডার প্রিপারেশনে আছে, কারণ হচ্ছে টেন্ডারটা আপনি দিয়েছেন 23 তারিখ বিকাল 4:30টার সময় টেন্ডার এটা পাবলিশের টাইম দিয়েছেন। আপনি আজকে যেহেতু 21 তারিখ, সুতরাং আপনি 23 তারিখ বিকাল 4:30টার সময় আপনি লাইভে ক্লিক করলে আপনার টেন্ডারটা লাইভে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা আপনাদের শুভাকাঙ্ক্ষীদেরকে শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো ব্যাপারে কোনো দরকার হয় আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। আমার অফিসের ঠিকানা দেওয়া আছে, আমার ফেসবুকের পেজের ঠিকানা দেওয়া আছে, আমার গ্রুপের ঠিকানা দেওয়া আছে, আমার ওয়েবসাইট ঠিকানা দেওয়া আছে। টোটাল ইনফরমেশন যে কোনো ধরনের ইজিপি নিয়ে কোশ্চেনের জন্য আমি জাকারিয়া আছি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য।